এখনো মাদুলি পরে আছি দেখো। হঠাৎ করে গাটা একাচমকায় ঠান্ডা মানে হাওয়া হয়ে গাটা কেঁপে উঠেছে। কিন্তু মনে হলো কিছু একটা ঘুরে ঘুরে এলো, এটা বুকে ঢুকে গেল যে ওইটা একটা ডাকাত ভূত ছিল। তো গ্রামের কুকুররা সবসময় চোর দেখে চেল্লায় না, কিন্তু আত্মা দেখলেও কুকুররা এরকম ভাবে চেঁচায়। আজকের তোমাদেরকে শোনাবো একটা খুবই ভয়ানক ভৌতিক ঘটনা, যেটা আমার একটা বন্ধুর সাথে ঘটে গিয়েছিল। তো আমরা সেই বন্ধুটাকে নিয়ে চলে এসেছি এক ফাঁকা জায়গায়, এক নৌকাতে বসে বসে আমরা পুরো ঘটনাটাকে শুনছি, আর তোমরাও শোনো পুরো ঘটনাটা কি। তো বন্ধুরা, আজকের আমি ভূত সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলবো, যে আদৌ ভূত আছে কি নেই। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তো ভূত আছে, ঠিক আছে। তো সেরকমই একটা সত্য ঘটনা তোমাদের কাছে শোনাবো। আমাদের এই বন্ধুটা আছে, এই বন্ধুটার সাথে একটা সত্য ঘটনা ঘটেছিল, যে এর নাকি শুনেছি নাকি এর নাকি ভূত ধরেছিল এক সময়, ঠিক আছে। কিছুদিন আগে, বেশি কিছুদিন আগের কথা এটা। তোমার সাথে কি হয়েছিল সেটাই বলো। একবার কার্তিক পুজোর সময় মাসির বাড়ি গিয়েছিলাম আমি, আমার সব বন্ধুরা একসাথে হয়েছিলাম। সারা রাত তো ঘুম হয়নি, সারা রাত এখন নদীর পাড়ে ঘোরাফেরা হচ্ছিল। এখন সবাই মিলে প্ল্যান করা হয়েছে, আমাদেরই বন্ধু হয়, তাদের কাছে এখন ডাব বাড়া হবে, মানে বাড়ির কাউকে জানাবে না, মানে আমরা ডাব বাড়বো। পাড়া শেষ লাস্টে বসে খাওয়া হচ্ছিল ডাবটা। এখন বলে আমাদের বন্ধু হয় মাসির ছেলে, ডাব একটা ভালো বেচে দে, আমরা খারাপ খাই খাবো। কেউ ওখানে ডাবগুলো খারাপ ছিল না, সবকটাই ভালো ছিল, যেহেতু চাদর দিয়ে ভালো করে ধরা হয়েছিল, একটাও ডাব ফাটে না। তো এই ডাবেতে মানে ওরা যেগুলো খাচ্ছে সেগুলো ভালো, আর আমি একটা ছাড়িয়েছি, ফার্স্ট ছাড়িয়েছি আমি বেচে বুঝে একটা ছাড়িয়েছি ডাব, ভিতরে কিচ্ছু নেই, একদম ফাঁকা, মানে ডাবটা ফাটা নেই, কিচ্ছু নেই, সব ফাঁকা। ডাবটা পেরেছো পুরো ভালো ডাব, পুরো ভালো একদম, মানে চকচকে ডাব, যখন কাটছো তখন দেখছো ডাবের ভিতরে না কিচ্ছু কিচ্ছু নেই। তা ভালো, ফেল দিয়েছি ডাবটা, হতেই পারে, স্বাভাবিক একটা গাছের জিনিস, হতেই পারে। তো ওরা একটা বেচে দিল যে এইটা নেই, এইটা ভালো হবে। তা ভালো, আমি আবার ছাড়িয়েছি ডাবটাকে। তো ছাড়ানোর পর দেখতে পাচ্ছি ডাবের ভিতরে জল আছে, একদম এইটুকুনি জল আছে। আমি তো অন্ধকারে দেখতেও পাইনি, বুঝতেও পারিনি। এখন ডাবটার জলটা আমি খেয়েছি, এত বিচ্ছিরি, মানে বলবো কি বলবো আর, মানে এত বিচ্ছিরি, জাস্ট ফেলে দিলাম আমি, ফেলে দিয়েছিলাম। তো না, আর ডাব আমি খাইনি, আর আমি বলি না আমার খাওয়ার দরকার নেই, আমার তখনই কিছু মনে হয়েছিল যে এইরকম কিছু একটা হয়েছে, তো ডাবটা আর খাইনি। এখন ওইটা এখন বাড়িতে আসছিলাম, তখন ওইসব করার পরে লাস্ট বাড়িতে আসছিলাম, তখন 2:30-3টার মতো বাজে এরকম রাত। হ্যাঁ, বাড়িতে ফিরছিলাম। তো বাড়িতে ফিরে না, আমরা বন্ধুরা সব একসাথেই ছিলাম, আমি মধ্যখানে ছিলাম। তো সরু এরকম গুলি একটা আছে, দু সাইডে বাড়ি, গুলি দিয়ে যাচ্ছিলাম আমরা ওখানে। হঠাৎ করে দেখতে পাচ্ছি আমার মাথায় জল পড়ছে। আমি বলি কি রে বন্ধু, জল পড়লো না কি? ওপর দিয়ে পড়ছে। তো এই জলটা এখন বন্ধুরা বললো না, একদম আকাশে তারা ফারা সব হ্যাঁ সব ফুটে গেছে, কিন্তু মানে বৃষ্টির কোনো চান্স নেই, বৃষ্টি মানে পরেই নেই। তখন বন্ধুরা বললো হয়তো যে দেখ কুয়াশা পড়েছে, কুয়াশার জলগুলো মাথায় পড়েছে। তারপরে একবার গিয়েছিলাম আমি, ওর কিছুদিন পরে আমি একবার মাসির বাড়ি গিয়েছিলাম। তো যাওয়ার পরে মানে ওই একটা বাড়িতে, ঠিক আছে, আমরা জানি ওই বাড়িটাই যে ওইরকম কিছু একটা আছে, আমরা সব অনুভব করতাম, ঠিক আছে। ওখানে একটা কালো কুকুর থাকে, সেই কুকুরটা মানে প্রত্যেক দিন ওখানে, মানে আমার বন্ধুরা থাকে তো প্রত্যেকদিন মাঝে মাঝে থাকে ওই বাড়িটাই। মানে বাড়িটা কি এমনি পুরো বাড়ি, মানে পুরো বাড়ি বলতে ঠিক পুরো বাড়ি বলতে পারো, কারণ ওখানে একটা মানে বুড়ো আর একটা বুড়ি থাকতো, বুড়োটা মারা গেছে, আর বুড়িটা থাকে কিন্তু বাইরে কাজ করে, ওই বাড়িতে ওর নাতি থাকে, মানে আমাদের বন্ধু হয় ওর নাতি, আমরাও গিয়ে থাকি। তো এখন সেই দিনকে একটা ছেলে যায়নি ওই ডাব বাঁধতে, তাকে এখন আমরা তালা চাবি মেরে চলে গেছি, ও একলা আছে, মানে ঘুম ঘুম পাচ্ছিল, সে ওখানে ছিল। তো আমরা সব কিছু বুঝতে পারি না, আমরা ওখানে ফিরেছি বাড়িটাই, তখন ও এখন বলে ভাই তোরা এইছিস, আমাকে বাঁচালিস। আমরা বলি কেন, কি হলো আবার? হঠাৎ করে সে বলে উঠলো যে দেখ ভাই, আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি দরজা অটোমেটিক বন্ধ হচ্ছে, আবার হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে কেউ লাফছে আর উঠছে। কালো কুকুরটা এক ঠায় মানে কন্টিনিউ ভেগিয়েই যাচ্ছে, মানে ওই ঘরে মুখটা আওয়াজ, ঘরে কেউ ছিল না, ওই একলাই ছিল, ব্রাহ্মণের ছেলে, ওর ওই সব ভয় ভয় নেই। আর জানতাম ওই ঘটনাটা হয়েছে, ঠিক আছে, মানে ওই ঘটনাটা আরো হয়েছে, মানে ওর নাতির সঙ্গেও হয়েছে, এমনকি ওর নাতিকেও একবার ওইরকম ভয় দেখিয়েছিল, মানে নাতি হয় ক্ষতি করে না, ভয় দেখিয়েছিল, জাস্ট ওরা বুঝতে পেরেছিল, আর কিছু করে না, নাতি বলে ভয় দেখ। এখন আমাকে অচেনা পেয়েছে, আর ওই কিছুদিন পরে, ওই কার্তিক পুজো কিছুদিন পরে আমি ফেরো মাসির বাড়ি গিয়েছিলাম।
তো যাওয়ার পরে এখন ওই বাড়িটাই ছিলাম, আমরা 3 জনে ছিলাম। ওর নাতি ছিল না, ওর মায়ের শরীর খারাপ বলে মানে ওই ছেলেটা মানে ওর মায়ের কাছে শুতে চলে গেছে। মানে এখন আমি, আমার মাসির ছেলে আর আমাদের একটা বন্ধু, 3 জনে এখন তোমরা 3 জন ছিলাম। ওই 3 জনের মধ্যে ওই বাড়ি কেউ কোনো আত্মীয় ছিল কি? না, ওই বাড়ির কোনো আত্মীয় ছিল না। ওই 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 জন্যই ও রেগে গেছিল যে আমার নাতি নেই, তোরা এই ঘরে শুতে এইছিস, এই জন্যই রেগে গেছিল। আর আমি হঠাৎ করে শরীরটা কেমন যেন একটা মানে ক্লান্ত ভাব এসে গেল, শুয়েছিলাম। হঠাৎ করে মানে ঠান্ডার সময় গরম লাগছে আমার খুব। ওরা সব মানে কম্বলটা নিয়ে মুখ মানে চাপা দিয়ে আছে, দিয়ে গেম ফেম খেলছে, এই করছে। এখন আমার অস্বস্তি লাগছে খুব, কেন জানি না, তখন খুব অস্বস্তি লাগছিল। এখন আমি তো মানে কম্বল গায়ে দিইনি, খুলে দিয়েছি গরম লাগছিল বলে। হঠাৎ করে আমার মনে হলো যে দরজার এতটা ফাঁকা ছিল, ঠিক এতটা ফাঁকা দিয়ে মনে হলো কিছু একটা ঘুরে ঘুরে এলো, এটা বুকে ঢুকে গেল। হ্যাঁ, কিছু একটা আমার মনে হলো এরকম, মানে কিছু একটা বুকে ঢুকে গেল। হঠাৎ করে আমি চেল্লিয়ে উঠেছি। এখন আমার যে পাশে ছিল আমার মাসির ছেলে, একদম সত্যি, আমার এখনো মাদুলি পড়ে আছি, দেখো এখনো পড়ে আছি, আর এই হাতে আছে, কোমরে আছে, এখনো আছে। এটা মানে বলছি আমার এখনই ভয় লাগছে, গা পা কাঁটা দিয়ে ওরম হয়েছে, ঠিক আছে। আমি অনুভব করছি আমার কিছু একটা ঘুরে ঘুরে ভিতরে ঢুকেছে। পাশে মাসির ছেলে শুয়েছিল, ওই খালি জাস্ট আমি দুবার এরকম করে খুব জোরে ধরে এরকম চেল্লে বলি, রূপঙ্গ রোড আমার খুব কেমন হচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে ওট বলে দুবার এরকম ধাক্কা দেওয়ার পর আমার কোনো মানে নিজের প্রতি কোনো কন্ট্রোল করতে পারছি না নিজে। তোমার সঙ্গে দুজন ছিল। তোমাদের হাসি লাগছে, কিন্তু এটা সত্যি, যার সাথে হয় সত্যি ঘটনা, যার সাথে হয় হাত দেখতে পারো এখনো অবস্থা খারাপ, আমার হাতে ঘুষি ঘুষি হয়তো মেরেছিলাম, জানি না, আমাদের হয়তো হাসি মনে পড়ছে লাগছে, না। কিন্তু এগুলো যার সাথে ঘটে সেই একমাত্র জানে। তো আমরা শুনছি বন্ধুদের কাছ থেকে আমাদের, তো আরো কি হয়েছে শোনো, বলো। তারপর মাসির ছেলেকে ওরম ডাকতে, সে উঠেছে, উঠে আমাকে ও মানে বুঝতেই পেরে গেছে যখনই আমি ওরম চেল্লাচ্ছিলাম, মানে বিকট আওয়াজ দিয়ে চেল্লাচ্ছিলাম আমি। আর ওখানে মাসির বাড়ি মানে প্রায় গ্রামের প্রত্যেকটা লোকই আমাকে ভালোবাসে, ওখানে যাই মাঝে মাঝে, খুব ভালোবাসে। তো রাত্রেবেলা ওইরকম প্রায় 11টা বাজবে তখন, 11টা বাজবে তখন। তো রাত 11টার সময়, শীতকালের সময়, নিশ্চয়ই বুঝতে পারছো, সবাই বাড়িতেই সব যে যা শুয়ে আছে, হ্যাঁ, কাজ শেষে শুয়ে আছে। তো এখন রাত্রেবেলা আমার চেল্লামিল্লি হচ্ছে, গ্রামের লোকেরাও উঠেছে, উঠে ওরা তো ভেবেছে যে আমরা নেশা মেশা হয়তো করেছি। এক মিনিট, তোমার ওই যে ঘটনাটা ঘটেছে ওটা কোন এলাকার মধ্যে পড়ছে? ফলতা থানা নাকি? এখন ঠান্ডা লাগছে, ভয় লাগছে আমার। আচ্ছা, ফলতা জায়গাটার নাম? ফলতা রাজারামপুর, তাই তো? গোতলা রাজারামপুর, ফলতা। তো এখন মানে যেই বাড়িতে কেসটা হয়েছে তোমার, এখন মানে তোমার মাসির বাড়িতে হয়েছে, মানে সেই বাড়িতে কি তুমি তখন একা শুয়েছিলে? না, আমার পাশে 2 জন ছিল, আমার মাসির ছেলে ছিল আর আমার একটা বন্ধু ছিল। তোমার মেন কেসটা হয়েছে বাড়ির আত্মীয় কেউ ছিল না, ওই ডাবটা নিয়ে। তারপরে মানে ওইটা প্রথমে হয়তো আমাকে দৃষ্টি দিয়েছিল, মানে ওই ডাবে সেই জলটা তখন খারাপ পেলে, হ্যাঁ, তখন হয়তো দৃষ্টি দিয়েছিল। তার কিছুদিন পর আমার মনে টান লেগেছে, ওই জন্যই গিয়েছিলাম ওখানে, নালে কোনো যাওয়ার কোনো কারণ ছিল না সেই বাড়ি। তো গিয়ে হঠাৎ করে ওইরকম হয়েছে। সবাই ভাবছে গ্রামের লোকেরা যে এরা নেশা করেছে, নেশা করে এখন মানে ভুলভাল বকছে বলে আমাকে সবাই গালাগালি করছে। আমার মাসির ছেলে এখন রেগে রেগে বলছে, তোমরা যেটা জানো না চুপ করে থাকো, ঠিক আছে, পারলে একে সাহায্য করো, নাহলে চুপ করে থাকো। বলতে তারা চুপ করে গেছিল, তারা মাথায় সব জল ফল দিচ্ছিল। আমি তো মানে তখন পুরো জ্ঞান হার, আমি বুঝতে পারছি, মানে আমি বুঝতে পারছি নিজে কি হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু নিজের কিছু যে একটা বলবো যে দেখ ভাই আমার এইরকম হচ্ছে, আমাকে কিছু হেল্প কর, মানে কিছু মানে বলতেই পারছি না মুখ থেকে। মানে আমার মনে হচ্ছে আমার মানে আমার শরীর নিয়ে অন্য কেউ কিছু কাজ করাচ্ছে, কিছু বলাচ্ছে। তো বিকট আওয়াজ দিয়ে চেল্লাচ্ছিল, গোটা গ্রামের লোক জেগে গেছিল। এখন ওই বাড়িটার থেকে মাসির বাড়ি একদম একটুখানি, মানে জাস্ট সামথিং একটুখানি 2 মিনিটের রাস্তা। তো আমাকে সবাই মানে ওই কাঁধে করে নিয়েছিল, আমাকে নিয়ে বাড়িতে নিয়ে গেছে, গিয়ে বলে কাকি দেখো না যে তোমার মেয়ের কি হয়েছে, দিদি ছেলের কি হয়েছে। এখন সবাই বুঝতেই পেরে গেছে ওইটা হয়েছে। সবাই শান্ত করানোর জন্য কি ওই হলুদ পরা এইসব দিচ্ছিল, জুতো দিয়ে মারছিল, এইসব হালকা মনে আছে, কিন্তু মানে কিছু, হ্যাঁ, বাঙালিরা যেসব করে ওইগুলোই। তখন রাত্রেবেলা তো আর কোনো মানে তান্ত্রিক গুণিন কেউ থাকবে না, সঙ্গে সঙ্গে কেউ আসবে না। তো ওখানে একটা কালী মন্দির ছিল, তো কালী মন্দিরে নিয়ে যাওয়ার পরে ওখানে ভরপর সব করাই। তো কালী মন্দিরে নিয়ে যাওয়ার পরে এখন যিনি ওই মানে ভরটা করে, যে বৃদ্ধ মহিলাটা, তেনার এখন মানে শরীর খুব শরীর খারাপ, মানে জ্বর ফল হয়েছিল। তো আর ওই কালীর থানে উঠতে গেলে চান ফান করে উঠতে হয়। তো তখন শীতের সময় বুঝতেই পারছো জলটা কত ঠান্ডা থাকবে।
তো ওনাকে বলা হয়েছিল যে দেখো না একটু ভরভর করে দেখো না, হুম। বলা হয়েছিল। উনি বলেছিল সে আমি তো বললে আর হবে না, এটা ঠাকুরের ইচ্ছা, আচ্ছা। তিনি কখন ভর করাবে না করাবে সম্পূর্ণটাই তেনার তেনার ইচ্ছা। তো অনেকে ঠাকুরকে বিশ্বাস করে না, অনেক অনেকে- কিছুই বিশ্বাস করে না, কিন্তু কিছু করার নেই, এটা মানতে হবে, এটা বাস্তব।